بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্ট কর্তৃক আয়োজিত প্রাত্যহিক ক্লাসের ধারাবাহিকতায় আজ রেপার্টোরিয়াল অ্যানালাইসিস পার্ট 19 এ বিষয়ে আলোচনা করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রাজা রাজাধিরাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আরো স্মরণ করি মুহাত্তাস সামিউল হানিম্যানকে। এবং আজকে হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্ট গ্রুপে গুড মর্নিং ক্লাসে যারা যুক্ত হয়েছেন সকলকেই সকালের শুভেচ্ছা জানাই এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ আমি আপনাকে ভালো আছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ধৈর্য ধরে আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনতেছিলেন। আজকের বিশেষ আলোচক ছিলেন ডক্টর শাহনওয়াজ খান ভাই। খুব চমৎকার ভাবে, খুব তাৎপর্যপূর্ণ, বিশ্লেষণধর্মী, সাবলীল ভাষায়, মাধুর্যপূর্ণ ভাবে, খুব চমৎকার ভাবে রেপার্টোরিয়াল অ্যানালাইসিস করেছেন। ওনাকে হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্টের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। জি, আমি একটি কেস একটু শেয়ার করি। সেটা হলো গত কয়েকদিন ধরেই একজন পেশেন্টের নিপলটা ফেটে গেছে। তো কোন সাইড থেকে ফেটেছে ওইভাবে এক্সাক্ট উনি বলতে পারতেছেন না। সন্তান প্রসবের পরে প্রায় 2 মাস পরে নিপল ফেটে গেছে। ব্রেস্ট ফিডিং করতে গেলে বেশ ব্যথা পাই, অসহনীয় ব্যথা হয় এবং আস্তে আস্তে পরে অন্য একটি স্তনের বোটাও এভাবে ফেটে গেছে। তো এতে করে হঠাৎ করে একদিন ব্রেস্ট ফিডিং করাতে করাতে বাচ্চার মুখে রক্ত লেগে আছে। তার মানে ওই ক্র্যাকড স্থান থেকে, ফাটাযুক্ত স্থান থেকে ওখান থেকে হয়তো সাকিং করার কারণে, যখন বাচ্চা ব্রেস্ট ফিডিং করতেছিল সাকিং করার কারণে রক্ত মুখে লেগে আছে। তার 2-3 দিন বা আরো হয়তো 4-5 দিন বা 1 সপ্তাহ পরে দেখা গেল যেই পাশের স্তনটা বোটা বেশি ফেটে গেছে ওইটা ব্রেস্ট ফিডিং একটু কম করাতেন উনি। তো বাম পাশটা বেশি ব্রেস্ট ফিডিং করাতেন, ডান পাশটা কম। তো সেই হিসাবে দেখা গেল এই যে মিল্ক কি হলো, অ্যাকুমুলেশন হলো। অনেক সময় দেখবেন যে সন্তান প্রসবের পরে সন্তানকে যদি এক পাশের স্তনটা ওইভাবে না ফিডিং করানো হয় তাহলে অপর পাশের স্তনটা কিন্তু অনেক সময় সবার ক্ষেত্রেই যে দেখা দিবে এমন না, অনেক সময় কিছু পেশেন্টদের ক্ষেত্রে পাবেন যে একটা পাশের স্তন ম্যাস্টাইটিস অর্থাৎ ইনফ্লামেশন অফ দা মেমে ইজ কল্ড ম্যাস্টাইটিস। তো ম্যাস্টাইটিস দেখা দিল, প্রচন্ড পেইন, ডান পাশে প্রচন্ড ব্যথা এবং এই ব্যথা একেবারে স্তন থেকে শুরু হয়ে হাত মানে পিছন পর্যন্ত, ব্যাক সাইড পর্যন্ত পরিচালিত হচ্ছিল এবং সেটা বিদ্যুৎ গতিতে পরিচালিত হচ্ছিল এবং সেই সাথে প্রচন্ড কেঁপে কেঁপে জ্বর, জ্বর, অনেকগুলো কাঁপা লাগতেছিল। তো পরের দিন দেখা গেল তার অস্থিরতা, ছটফটানি, সব মিলাই হয়তো অনেকেই চিন্তা করতে পারেন অস্থিরতা ছটফটানি আছে, তাহলে আমরা আর্সেনিক, এখন এটা তো রাষ্ট্রক চিন্তা করি। কিন্তু আমার বক্তব্য হলো যে প্রথমে কোন সমস্যাটা তার আগে দেখা দিয়েছিল সেটার উপর ভিত্তি করে এখন তার যে বর্তমান যে উপসর্গগুলো, সেই উপসর্গগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে তারপরে আমাদের টোটাল হিস্ট্রি কে লক্ষণের মূল্যায়নের ভিত্তিতে একটি সুনির্বাচিত সঠিক মেডিসিন আমরা সিলেকশন করবো ইনশাল্লাহ। দেখেন সেই ক্ষেত্রে আমরা রেপার্টোরিয়াল অ্যানালাইসিস কিভাবে করেছি একটু দেখাই। আমি স্ক্রিনটা শেয়ার করলাম। স্ক্রিনটা এখনো শেয়ার হয় না, শেয়ার হচ্ছে।
জি, স্ক্রিনটা শেয়ার করেছি, দেখেন। আমি কি মেডিসিন দিয়েছিলাম হয়তোবা আপনারা বুঝতে পারছেন, তাই না? কি মেডিসিন হতে পারে? কে বলতে পারবেন? যে লক্ষণগুলো আমি তুলে ধরেছি, যে কেসটা শেয়ার করলাম, এই লক্ষণের উপর ভিত্তি করে কি মেডিসিন আসতে পারে, আপনাদের মেমোরিতে আসতেছে কিনা? গ্রাফাইটিস। না না না। আচ্ছা ঠিক আছে। আলসেটিলা স্যার। না আলসেটিলা স্যার। না না, হয় নাই। ফাইটোলক্কা। জি, ধন্যবাদ আমাদের মনসুর আলী ভাইকে, অসংখ্য ধন্যবাদ জানাই। জি, দেখেন আমরা কোথায় ঢুকবো? প্রথমে চেস্টে যাব। দেখেন চেস্টে এসে কি লিখবো? মূল সমস্যা কি? প্যাক্স, তাই না? কোথায়? নেপলসে। নার্সিং ফ্রম, হ্যাঁ, এটা তো আছে, কিন্তু ব্যথা বেদনা দেখেন, ক্রাক্স, নিপলস, পেইনফুল, বেশ ব্যথা। এবং নার্সিং করার পর থেকে নার্সিং ফ্রম, এটা আমরা রুব্রিক আকারে নিব। কিন্তু একটা জিনিস দেখেন, এখানে আপডেট যেটা, এটা কিন্তু অনেক সময় আসে না, সেটা সম্ভবত সিনথেসিস রেপার্টরির আপনার মোবাইল যেটা অ্যাপসে, ওটাতে পাওয়া যাবে। এনিওয়ে, এরপরে কি হলো? কিছুদিন পরে আমি যে বক্তব্য তুলে ধরলাম, যে ম্যাস্টাইটিস দেখা দিল। যেহেতু ডান পাশে বেশি ফেটে গেছে, বাম পাশে কম ফাটা আছে, ডান পাশের বেস্ট ট্রেনিং না করানোর কারণে দেখা গেল ওখানে অ্যাকুমুলেশন অফ মিল্কের যে সঞ্চয়, দুধ সঞ্চিত হলে অনেক সময় ম্যাস্টাইটিস দেখা দেয়। তো এখানে ম্যাস্টাইটিস মিন্স ইনফ্লামেশন অফ দ্য মেমে। এখানে এসে আমরা এখানে একটি লক্ষণ আমরা পাইলাম, ডেলিভারি আফটার। এটা আরো যদি আমরা স্পেসিফাই করি, সেই ক্ষেত্রে যে সমস্ত মেডিসিন আছে, সেই সমস্ত মেডিসিনের মধ্যে দেখেন ফার্টিলাকা কিন্তু নাই। তার মানে এটা কি নিবেন না? অবশ্যই নিবেন। নেওয়ার পরে আপনাকে আমাকে মূল্যায়নের ভিত্তিতে মেডিসিন সিলেকশন করতে হবে। এই দেখেন, এখানে খুব চমৎকার একটা সিমটম পেয়েছি আমরা। তাহলে ওই লক্ষণটা আমরা না নিয়ে তখন এটা নিব, ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে কি নিয়েছি? ইনফ্লামেশন অফ দ্য ম্যামে আফটার ডেলিভারি, ঠিক আছে, এটা নিলাম, সমস্যা নাই। এবং ইনফ্লামেশন ম্যামে নার্সিং মাদার্স ইন, এই লক্ষণটা আমরা পাইলাম। এখন আসি, অন্যান্য কিছু লক্ষণ আছে, সেগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন, এই রোগীর ক্ষেত্রে জ্বর দেখা দিল, এবং রোগী শীতকাতর, ওই সময় তার শীতও লাগতেছিল। এখন ফেভারে এসে শীত সহ জ্বর, তাহলে চিলিনেস উইথ, এখানে এই লক্ষণটা আমরা নিব, মেডিসিনের মধ্যে থাকুক অথবা না থাকুক। রোগীর সরাসরি যে বক্তব্য, সেটা আমরা নেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে আরেকটা রুব্রিক আমরা চেষ্টা থেকে নিতে পারি, যে ক্রাক্স, নিপলস। কিন্তু যত বেশি স্পেসিফাই করা যাবে, তত বেশি মেডিসিন কিন্তু সামনে আসবে। যত বেশি লক্ষণটাকে এনার থেকে এনারে গিয়ে আমরা নিতে পারবো, সেই ক্ষেত্রে লক্ষণের গুরুত্বটা কিন্তু বেড়ে যাবে। এখানে পেইনফুল এটা তো নিয়েছি। এরপর আসি
স্তন থেকে যে ব্যথা, এই ব্যথা পরিচালিত হচ্ছিল পিছন পর্যন্ত। তাহলে এখানে আমরা পেইন লিখব কোথায়, ম্যামে এক্সটেন্ডিং হচ্ছিল পিছনের সাইডে। তাহলে নিপলস এক্সটেন্ডিং ব্যাক সাইড। আচ্ছা দেখি পাইখানা এক্সটেন্ডিং ব্যাক, এখানে এইভাবে নাই। আচ্ছা, যেই রুব্রিকটি আমরা যেই চ্যাপ্টার থেকে না পাবো সেটা আমরা জেনারেল থেকে নিব। এখানে কিন্তু দেখেন এক্সটেন্ডিং টু ব্যাক, এখানে কিন্তু মেডিসিনটা নাই। তাহলে আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করব, জেনারেল থেকে। পেইন এক্সটেন্ডিং ব্যাক সাইড। আচ্ছা, ব্যাক সাইড নাই, সরাসরি ব্যাক সাইডে থাকার কথা অবশ্যই। এটা কিন্তু রেডিয়েটিং হচ্ছিল, ঠিক আছে, মানে বিদ্যুৎ গতিতে মনে হচ্ছে চলে যাচ্ছিল, রেডিয়েটিং। আচ্ছা ঠিক আছে, এটা নিলাম। আরেকটা লক্ষণ, মুভমেন্ট করলে তার ব্যথা বাড়তেছিল। একেবারে স্তনটাকে ধরে তাকে মুভ করতে হচ্ছিল, স্তনটাকে ধরে হাঁটতে হচ্ছিল। এখানে তাহলে এই লক্ষণটি আমরা কি নিব, পেইন ম্যামে মোশন। দেখেন এখানে যদি না পাওয়া যায় আমরা সরাসরি যাব জেনারেলে, পেইন মোশন অ্যাগ্রাভেশন, অথবা সরাসরি মোশন অ্যাগ্রাভেশন, সঞ্চালনের বৃদ্ধি, এই লক্ষণটি আছে। এরপর আসি, আমরা যখন এগুলোকে প্রমিনেন্স করব, প্রমিনেন্স করলে কিন্তু দেখেন এখানে পাশাপাশি দুইটা মেডিসিন আসতেছে, একটা হচ্ছে সাইলিশিয়া, আরেকটি হচ্ছে ফাইটোলাক্কা বেলোডোনা, পাশাপাশি কয়েকটা মেডিসিন আছে। তো কেন আমরা সাইলিশিয়া না দিয়ে, বেলোডোনা না দিয়ে, মার্কসল না দিয়ে, সালফার না দিয়ে, এপিসমেল অথবা গ্রাভাইটিস না দিয়ে ফাইটোলাক্কা কেন দিব? ফাইটোলাক্কাকে কেন আমরা সামনে নিয়ে আসবো? মূল্যায়নের ভিত্তিতে আমরা ফাইটোলাক্কাকে সামনে নিয়ে আসবো। তাহলে আমরা এখানে দেখেন প্রমিনেন্স করলাম, প্রমিনেন্স করে ফাইটোলাক্কা কিন্তু সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে, সেটা হলো 2040, আর সাইলিশিয়া পেয়েছে 1040, তার মানে 1000 পয়েন্ট কিন্তু নাই। এটা সফট কপি ছাড়া, সফটওয়্যার ছাড়া এটা কি সম্ভব? এইভাবে যখন আমরা ইন্টেন্সিটি বাড়াবো অথবা কমাবো, অথবা সেটার মূল্যায়ন করব, প্রমিনেন্স করব, সেই ক্ষেত্রে কি সম্ভব? এখানে কিন্তু হার্ড কপি দিয়ে আপনি ওই রেপার্টরি থেকে পেজ উল্টিয়ে পাল্টিয়ে রুব্রিক শিখবেন, বাট এইভাবে রেপার্টরাইজেশন আপনি করতে পারবেন না। আর এইভাবে যদি রেপার্টরাইজেশন করতেই হয়, আপনাকে প্রত্যেক লক্ষণ নিয়ে সেখানে গ্রেডিং বসাতে হবে, ওটার মান বসাতে হবে, ওটার ইন্টেন্সিটি বাড়ানো কমানো আপনার হাতে কলমেও করা সম্ভব, কিন্তু সেটা একজন রুগী দেখতে গেলে অন্তত 2-3 ঘন্টা সময় লাগবে। কিন্তু যেই কাজটা 2-3 ঘন্টার কাজ আমি 5 মিনিট 10 মিনিটে করতে পারবো, আমি কেন সময়কে কিলিং করব? কেন সময়কে আমরা ক্ষেপণ করব? দরকার আছে? এনিওয়ে, এরপরে আমি পেশেন্টকে ফাইটোলাক্কা অ্যাপ্লাই করলাম। ফাইটোলাক্কা অ্যাপ্লাই করাতে দেখা গেছে 24 ঘন্টাও লাগে নাই, 10 থেকে 12 ঘন্টার মধ্যেই তার জ্বর, তার ব্যথা বেদনা, সমস্ত শরীরেও ব্যথা বেদনা ছিল এবং অস্থিরতা ছিল। তো অস্থিরতা যেটা, সেটা আমরা বেশি, অনেক সময় বেশি রুগী দিতে গেলে কিন্তু আবার এলোমেলো হয়ে যাবে, যে আপনি যেই কথা সরাসরি রুগী বলতেছেন ওই কথাটাকেই গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? ক্রনিক ডিজিজের ক্ষেত্রে
আদ্যবন্ত ইতিহাস নিতে হয়। আর অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে আমরা শুধুমাত্র বর্তমান যে উপসর্গ আছে সেই বর্তমান উপসর্গের ভিত্তিতে লক্ষণের মূল্যায়ন করে আমরা একটি মেডিসিন সিলেকশন করব। ক্লিয়ার? আমার কথা আপনারা বুঝতে পারছেন কিনা? এরপর আসি যে যখনই ব্রেস্ট ফিডিং করাচ্ছিলেন তখনই তার ব্যথা। আমরা এই রুব্রিকটা কোথা থেকে নিব? পেইন কোথায়? ম্যামেই। এরপর আসি নিপলসে নার্সিং ওয়াইল, এখানেও কিন্তু ফাইটাল লাক্কা আছে না? ব্রেস্ট ফিডিং করানোর সময়ে নিপলে তার পেইন হচ্ছিল এবং এই পেইনটা রেডিয়েটিং হয়ে তার শরীরে ছড়িয়ে পড়তেছিল। হ্যাঁ, এই লক্ষণটা পাওয়া যাবে সম্ভবত, দেখেন কেন্ট রেপার্টরির 846 পেজে সম্ভবত, দেখেন আপনাদের কাছে যাদের হার্ড কপি আছে সেটা দেখতে পারেন। কেন্ট রেপার্টরির 846 নম্বর পেজ, পেইন মেমে নিপলস, এরপর আসি রেডিয়েটিং, এই তো পেয়েছে হোল বডি, একটা মাত্র মেডিসিন। এই লক্ষণটা আমরা মেট্রিমেডিকাই বেশ কিছু মেট্রিমেডিকে দেখেছি, কিন্তু আজকে দেখেন রেপার্টরি থেকে একেবারে সরাসরি আমরা এখানে পেলাম যে 846 নম্বর পেজ আপনারা পেয়েছেন। দেখেন চেস্ট পেইন মেমে আসে না তো, স্ক্রিন আসতেছে না? আচ্ছা দাঁড়ান, আমি স্ক্রিনটা আবার নতুন করে শেয়ার দিচ্ছি। কেটে গেছে স্ক্রিনটা। হার্ড কপি থাকলেও হবে, হার্ড কপি থেকে আপনারা দেখে নিতে পারবেন। দেখা যায় স্ক্রিন দেখা যায় এবার? জি স্যার। তাহলে চেস্ট পেইন মেমে নিপলস রেডিয়েটিং ওভার দ্য হোল বডি, দেখেন তার ওখান থেকে শুরু হয়ে মনে হচ্ছে পিছন সাইডে চলে যাচ্ছে বা সমস্ত শরীরে চলে যাচ্ছে। এই লক্ষণটা কিন্তু আমরা ফাইটাল লক্ষণের মধ্যে পাই। একক লক্ষণ দেখেন, যেখানে আমরা একক লক্ষণ পাবো, এক কথায় রুফস দেখবো, RUPS, রেয়ার আনকমন পিকুলিয়ার স্ট্রাইকিং এন্ড সিঙ্গুলার সিমটম পাবো, সেই লক্ষণের গুরুত্ব কিন্তু হোমিওপ্যাথিতে অনেক বেশি সেই গুরুত্ব। তাহলে কি আমরা এখানে ফাইটাল লক্ষণ পেয়েছি? এখন কি আমরা ফাইটাল লক্ষণ ছাড়া কি অন্য কোনো মেডিসিন দিব? জি, ফাইটাল লক্ষণ দেওয়াতে খুব চমৎকার ফলাফল। এখন আলহামদুলিল্লাহ ফাটা ভাবটা হালকা আছে এবং ব্যথা বেদনা জ্বর একই মেডিসিনে চলে গেছে। এখন আমরা যারা অনেকেই মেল প্র্যাকটিস করি, তো অস্থিরতা শর্টফটিন আছে, একটা মেডিসিন দিয়ে দিলাম। তো স্তনের দেখা যায় বোটা ফেটে গেছে, এই ক্ষেত্রে গ্রাফাইটিস দিয়ে দিলাম। আবার দেখা গেল যে ম্যাস্টাইটিস হয়েছে, তো এখানে ব্রাইনিয়া আর ফাইটাল লক্ষণ একসাথে দিয়ে দিলাম, যে কোনো একটা কাজ করবে। এটা করলে কি প্রপার চিকিৎসা হবে? এটা কি কখনো করা ঠিক হবে? কখনোই ঠিক হবে না। এই জন্য একটি মেডিসিন এর মাধ্যমেই দেখা গেল সব উপসর্গ চলে গেছে, কিন্তু সেই একটি মেডিসিনের চিত্র অঙ্কন করাটা অনেক কঠিন। এনিওয়ে, আপনারা এটাকে স্ক্রিন শট দিতে পারেন। জি, স্ক্রিন শট দিয়েছেন? স্ক্রিনটা শেয়ার করেছি, আপনারা স্ক্রিন শট দিতে পারেন। জি স্যার, দিচ্ছি স্যার। সবাই পাইছেন কিনা? আমি তো পাই না এখন। জি, আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। জি, যে স্ক্রিনটা শেয়ার করেছি, আপনারা স্ক্রিনশট দিতে পারেন। দেখা যাচ্ছে না? জি না স্যার। স্যার এখন আসেনি স্যার। মুশকিল। এবার আসবে, দেখেন ইনশাআল্লাহ।
জি, দেখতে পাচ্ছেন না? আমি একটু এটাকে বড় করে দিই, তাহলে আরো ভালো দেখা যাবে। আসছে স্যার এখন। স্ক্রিনশট দেন, দিয়েছেন? দেওয়া হয়েছে স্যার। জি, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলছিলাম যে ওই সিনথেসিস রেপার্টরিতে ওই সফটওয়্যারতে এই আপনার এই নিচে মেডিসিন গুলো আসবে কিনা? আচ্ছা, এই বিষয়ে আমরা পরে কোশ্চেন করি, আচ্ছা আলোচনা শেষে ইনশাল্লাহ কোশ্চেন করবো। জি, দেখেন, তাহলে এখন ম্যাস্টাইটিসের অধীনে কিন্তু অনেকগুলো মেডিসিন আছে। আমরা এখানে ম্যাস্টাইটিস লিখি, লেখার পরে দেখেন কতগুলো মেডিসিন, 47টি মেডিসিন। এখন কোন ক্ষেত্রে আমরা ফাইটোলাক্কা অ্যাপ্লাই করব, কোন ক্ষেত্রে বেলেডোনা, কোন ক্ষেত্রে ব্রায়োনিয়া, একটু পার্থক্য করি। তুলনামূলক আলোচনা করলে সেই ক্ষেত্রে মেডিসিন নির্বাচন করাটা অত্যন্ত সহজ হয়ে যায়। এখন আমরা যাব যে ফাইটোলাক্কা অ্যাপ্লাই করলাম, রোগীর ক্ষেত্রে খুব চমৎকার ফলাফল আমরা পাইলাম, কিন্তু কোন ক্ষেত্রে আমরা বেলেডোনা দিব, কোন ক্ষেত্রে ব্রায়োনিয়া দিব? ব্রায়োনিয়া রোগীদের কি আছে না ইনফ্লামেশন অফ দ্য মেমে, আছে না? আছে। দেখেন বেলেডোনার রোগীদের ক্ষেত্রে কি ধরনের লক্ষণ পাবো সেটা একটু দেখি। আমরা সাপোজ এই রুব্রিকটা আমরা নিলাম এখান থেকে। এখন এটা নেওয়ার পরে আসি যে তার পেইন হচ্ছে। ইনফ্লামেশনের মধ্যে পেইন, বার্নিং, হ্যাঁ, হিট, অনেকগুলোই শব্দ এখানে পাওয়া যায়। কিন্তু যেই পাশে সে শয়ন করে, যেই পাশে আক্রান্ত আর কি, যে পাশে ব্যথা, ওই পাশে শয়ন করলে আর ব্যথা বেড়ে যায়। তাহলে আমরা এই লক্ষণটি কোথা থেকে পাবো? চেস্ট পেইন, লাইং সাইড পেইনফুল, বেদনাযুক্ত পার্শ্বে শয়ন করলে তার ব্যথা বেড়ে যায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। এখন মোশনে বাড়ে, কিন্তু দেখেন ফাইটোলাক্কাতে যেমন সঞ্চালনায় বাড়ে, ব্রায়োনিয়াতে বাড়ে, আবার বেলেডোনাতে বাড়ে। তো বেলেডোনা, ফাইটোলাক্কা এবং ব্রায়োনিয়া কি পার্থক্য কেমনে করবো? একটু সংক্ষিপ্ত পার্থক্য করলেই বুঝবেন। এই পার্থক্য নিরূপণ না করতে পারলে হোমিওপ্যাথি করা যাবে না এবং রেজাল্টও ভালো আশা করা যাবে না। পেইন, মোশন, অ্যাগ্রাভেশন, এখানে কিন্তু বেলেডোনা আছে, আছে না? এবং বেলেডোনারও ডান পাশে আক্রমণ করে, ফাইটোলাক্কারও ডান পাশে আক্রমণ করে, এবং ব্রায়োনিয়াও অধিকাংশ ক্ষেত্রেই ডান পাশে আক্রমণ করে। কিন্তু পার্থক্য আমরা কিভাবে নিরূপণ করব? তো পেইন কোথায়? ডান পাশে। পেইন রাইট সাইড। আচ্ছা, কই আগে সাইড লিখতে হবে, সাইড রাইট, ডান পাশে ব্যথা। কিন্তু আক্রান্ত স্থান অত্যন্ত উত্তপ্ত থাকে। আক্রান্ত স্থান কি উত্তপ্ত থাকে না? আর স্তনে যে ব্যথাটা করতেছে, এই ব্যথা চেপে ধরার মতো ব্যথা করে বেলেডোনার। কি ধরনের ব্যথা করে? প্রেসিং পেইন। পেইন, প্রেসিং পেইন কোথায়? মেমে। বেলেডোনা কিন্তু চাপনবোধ ব্যথা আমরা দেখি। এই চাপনবোধ ব্যথা কোন সাইডে? আমরা দেখি সাইড দেই, সাইড রাইট সাইড, প্রেসিং পেইন রাইট সাইড, লক্ষণটা আমরা নিলাম। ঠিক আছে। এখন আক্রান্ত স্থান অত্যন্ত উত্তপ্ত, সেই ক্ষেত্রে আমরা প্রথমেই
চেস্টে সে হিট লিখবো মেমেই, হ্যাঁ, এটা আমরা নিব। এরপরে লাল হয়ে গেছে, দেখেন যে স্থানে ব্যথা বেদনা জ্বালা আছে ওটা লাল হয়ে গেছে। তাহলে আমরা প্রথমে কোথায় যাব? ডিসকালারেশন, না? ডিসকালারেশন, রেডনেস, এটা আমরা এখান থেকে পাবো। আর সাপোজ যদি আমরা ওইটা না পাইতাম, সেটা আমরা জেনারেল থেকে পাওয়ার কথা, যেহেতু আমরা পেয়েছি। এরপরে দেখেন অলরেডি কিন্তু আমরা, আর ব্যথাটা হঠাৎ আসবে হঠাৎ যাবে, ব্যথা আসবে হঠাৎ এবং হঠাৎ করে যাবে, বেশিক্ষণ থাকবে না। হঠাৎ করে হয়তো ব্যথা শুরু হলো, সেটা 5 মিনিট, 3 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, যতক্ষণ পর্যন্ত থাকবে তীব্র আকার থাকবে। এরপর আবার 15 মিনিট পরে হয়তো বা 5 মিনিট হয়তো পরে হঠাৎ করে ব্যথা চলে যাবে। এখন এটা আমরা কোথায় পাবো? দিলাম, দেখি, আমরা একটা সূত্র কিন্তু শিখিয়ে দিয়েছি, যে চ্যাপ্টার থেকে আমরা সরাসরি না পাবো ওইটা আমরা জেনারেল থেকে পাবো। তাহলে আমরা এখানে কি নিব? পেইন অ্যাপিয়ার সাডেনলি, ডিসঅ্যাপিয়ার সাডেনলি, ঠিক আছে? এখানে বেলোডোনা আছে। বেলোডোনা উত্তাপ প্রয়োগ করলে সে কমফোর্ট ফিল করে। আমরা প্রথমে পেইন এসে মেমে দিয়ে দেখি উত্তাপ প্রয়োগ করলে, এখানে নাই, তাহলে আমরা ওয়ার্ম অ্যাপ্লিকেশন অ্যামিলিয়েশন, এখানে হয়তো আমরা তখনটা নিলাম, ঠিক আছে? জি, অলরেডি দেখেন আমরা বেলোডোনার চিত্র পেয়ে গেছি। তাহলে বেলোডোনা এবং ফাটিলা আরো পার্থক্য অনেকভাবে আমরা করতে পারবো। বেলোডোনা এবং ফাটিলাকার মধ্যে যে পার্থক্য করলাম, এটা খুব কঠিন হয়েছে নাকি? খুব কঠিন? আপনাদের স্ক্রিনশট দেন। এখন ব্রায়োনিয়া কি আমরা কিভাবে বেলোডোনা ফাইটোলাকার মধ্য থেকে, যেহেতু দেখেন ব্রায়োনিয়াই ডান পাশে আক্রমণ করতে পারে, বেলোডোনা করতে পারে এবং ফাইটোলাকা করতে পারে। ব্রায়োনিয়ার সাথে অপর দুই মেডিসিনের পার্থক্য আমরা কিভাবে নিরূপণ করব? আপনার স্ক্রিনশট দিয়েছেন কিনা? স্ক্রিনশট দিয়েছেন? জি স্যার দিয়েছি। জি, আচ্ছা, ওকে, তাহলে এটা আমরা বাদ দেই। এরপর আসি ব্রায়োনিয়া। তো ব্রায়োনিয়া রোগীরও কি আছে? মাস্টাইটিস আছে, আছে না? ফার্স্ট এড মেডিসিন কি? ফার্স্ট এড মেডিসিন না? দেখা যাচ্ছে? আসেনি। হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। জি জি জি, তাহলে ব্রায়োনিয়ার কিন্তু এই লক্ষণটি আমরা পেয়েছি। বেলোডোনা, ব্রায়োনিয়া, ফাইটোলাকা, আরো অনেকগুলো মেডিসিনের মধ্যেই এটা আছে। কিন্তু দেখেন ব্রায়োনিয়া রোগীদের যখন ব্রেস্টে পেইন করে, পেইনটা সে যদি চুপচাপ থাকে সে ভালো ফিল করে, একটু যদি সে চুপচাপ থাকে ভালো ফিল করে। তাহলে আমরা দেখি, আর মোশনে তার বেড়ে যায়, মোশনে অ্যাগ্রাভেশন হয়। এটা ব্রায়োনিয়া, বেলোডোনা, ক্যালকেরিয়া অনেকগুলো মেডিসিন আছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় দেখেন, যেই পার্শ্বে ব্যথা, যেই পার্শ্ব আক্রান্ত, ওই পার্শ্ব চেপে শয়ন করলে সে কমফোর্ট ফিল করে। তাহলে এটা আমরা কোথায় পাবো? এটা জেনারেলে পাবো। পেইন লাইং সাইড এফেক্টেড সাইড অ্যামিলিয়েশন, একটা মাত্র মেডিসিন ব্রাইনে আছে, ব্রাইনে আছে।
নাই? ব্রেনে আছে কিনা? স্যার ব্রাইনে দেখা যাচ্ছে না তো। ব্রেনে তো আমি এই যে এখানে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন তো? স্ক্রিনটা শেয়ার হতে একটু দেরি হচ্ছে আর কি। এরপরে দেখেন, তো ব্রাইনের যে ব্যথা হচ্ছে, সেই ব্যথাটা কি ধরনের ব্যথা? সুস্ফুটনের মতো ব্যথা, তাই না? তো আমরা এখানে সরাসরি আসি, এসে মেমোরি স্টিচিং যদি পাই তো ভালো, না হলে আমরা অন্যভাবে নিব। স্টিচিং পেইন নাই, তাই না? তাহলে এখান থেকে স্টিচিং পেইন, সুস্ফুটনের মতো ব্যথা ব্রেনের রোগীদের ক্ষেত্রে আমরা দেখি। এখন এই সুস্ফুটনের যে ব্যথা, সেটা কিন্তু যে পার্শ্বে ব্যথা ওই পার্শ্বে চেপে শয়ন করলে সে কমফোর্ট ফিল করে। তাহলে এইটা আমরা কোথায় পাবো? চেস্ট পেইন, স্টিচিং, লাইং সাইড, তারপরে পেইনফুল সাইড, অ্যামেলিয়েশন। এই তো ফার্স্ট এড মেডিসিন, দেখছেন? আমরা সরাসরি জেনারেল থেকে না নিয়েও এখান থেকেও পাবো। এটা গুরুত্ব বেশি না? আপনি এবার হয়তো তার জেনারেল কিছু সিমটম নিলেন, আর কিছু মানসিক সিমটম নিলেন। মেন্টাল সিমটম মেন্টাল জেনারেল থেকে, আর জেনারেলিটিস ফিজিক্যাল জেনারেল। ক্লিয়ার? এখন আসি, তার পিপাসা কেমন? আপনি জিজ্ঞেস করলেন রোগীকে পিপাসা কেমন। রোগীর বক্তব্য যে তার পিপাসা অনেক বেশি এবং পরিমাণে অনেকক্ষণ পর পর অনেক পরিমাণে পানি পান করেন। ঠিক আছে, এখন মেডিসিন চলে আসছে না ব্রায়োনিয়া? এসছে? জি স্যার আসছে। জি। ফার্স্ট গ্রেড। তাহলে স্ক্রিনশট দেন। এবং এই অবস্থায় যদি তার জ্বর থাকে, সেই জ্বর অবস্থায়ও সে অনেক পরিমাণে পানি পান করবে। এটা আমরা কোথায় পাবো? এটাও কিন্তু দেখেন, লার্জ কোয়ান্টিটিস ফেভার ডিউরিং। তখন আমরা ওই মূল রুব্রিকটা কিন্তু বাদ দিয়ে, মূল রুব্রিক বলতে এর আগে যেটা নিয়েছি এগুলো সব বাদ দিয়ে দিব। ঠিক আছে? এখন জ্বর আছে আর ব্রেস্টে ইনফ্লামেশন অর্থাৎ ম্যাস্টাইটিস। এমন অবস্থায় তার মুখ তিতা স্বাদ, তিক্ত স্বাদ। এটা আমরা কোথায় পাবো? টেস্ট মাউথে কি পাবো? কি ধরনের? বিটার টেস্ট। কিন্তু পানি পান করলে আর এই তিতা ভাব থাকে না। ব্রাইনের রোগী দেখেন মুখে তিতা স্বাদ আছে। এখন এটা যখনই উনি পানি পান করেন তখন এই তিতা স্বাদ আর থাকে না। দুইটা মাত্র মেডিসিন, একটা হলো ব্রাইনা, অপরটি সরিনাম। এখন আপনি স্টুলের ইতিহাস নেন একটু, আপনার স্টুল কেমন হয় সেই ইতিহাসটা নেওয়ার চেষ্টা করেন। আপনি চলে যান স্টুলে, তার বক্তব্য যে স্টুল হার্ড। ঠিক আছে? স্টুল কি এত বেশি শক্ত, এত বেশি কঠিন, মনে হচ্ছে জামার মতো। কিসের মতো? জামাই দেখছেন না? এবং মোটা আকারে বের হয় স্টুল, মোটা আকারে বের হয়, অনেক মোটা। দেখেন সেই লক্ষণটিও কিন্তু ব্রায়োনিয়াতে আছে। আপনার স্ক্রিনশট দেন। এখন এই যে তিনটা মেডিসিনের যে পার্থক্য নিরূপণ করলাম, কোন ক্ষেত্রে ব্রায়োনিয়া, কোন ক্ষেত্রে বেলেডোনা, কোন ক্ষেত্রে ফাইটোলাক্কা,
কোন ক্ষেত্রে ব্রায়ানে, কোন ক্ষেত্রে ফাইটোলাক্কা, কোন ক্ষেত্রে বেলোডোনা? স্ক্রিনশট দিতে পারেন। পার্থক্য নিরূপণ করা কি কঠিন? কঠিন না। স্যার দিছি স্যার। অলরেডি 8:26 বেজে গেছে, আমরা নির্দিষ্ট সময়ে আলোচনা শেষ করে দিব। আপনি স্ক্রিনশট দেন। দিয়েছেন না? জি স্যার। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ